হ্যালো এভরিওয়ান, আমরা কলোয়েডীয় রসায়ন বা কলোয়েডাল কেমিস্ট্রি পড়ছিলাম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো লায়োফোবিক সল বা দ্রাবক বিকর্ষী সল, তার যে প্রস্তুত প্রণালী, তার দুরকম প্রস্তুতির প্রণালীর মধ্যে দ্বিতীয় যে প্রণালী, সেই প্রণালীটি। আগের দিন আমার দ্বিতীয় ক্লাসে ডিসপারশন মেথড বা ডিসইন্টিগ্রেশন মেথড আলোচনা করা হয়েছিল। আজ আলোচনার বিষয়বস্তু হলো কনডেনসেশন মেথড। এই কনডেনসেশন মেথড কথাটির বাংলা অর্থ হলো ঘনীভবন পদ্ধতি। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে ছোট ছোট কণা, যেগুলি কিনা কলোয়েডীয় কণার থেকে আকারে ছোট, সেগুলিকে বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়ে ঘনীভূত করে জোড়া লাগিয়ে ছোট ছোট মাইক্রোক্রিস্টাল তৈরি করা হয়, যে মাইক্রোক্রিস্টালগুলি সাইজ রেঞ্জ 10⁻³ থেকে 10⁻⁶ মিলিমিটার এই রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ তাদেরকে কলোয়েড বলা হয়। কোনোভাবে তারা যদি আরও বেশি বড় হয়ে 10⁻³ থেকেও -3 মিলিমিটারের থেকেও বড় আকার ধারণ করে, তাহলে সেই সকল ক্ষেত্রে সাসপেনশন তৈরি হয়। দেখে নেব আমরা এই কনডেনসেশন মেথড বা ঘনীভবন পদ্ধতি মোট কয় প্রকারের। এই পদ্ধতি মূলত 3 প্রকারের। একটি হলো চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট, অর্থাৎ ভৌত অবস্থার পরিবর্তন। দ্বিতীয় পদ্ধতিটি হলো এক্সচেঞ্জ অফ সলভেন্ট, অর্থাৎ দ্রাবকের আদান প্রদানের মাধ্যমে। এবং তৃতীয় পদ্ধতিটি হলো কেমিক্যাল মেথড বা রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি আবার 4 ভাগে বিভক্ত, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ধরন অনুযায়ী তারা মোট 4 রকমের হয়। এগুলি হলো ডাবল ডিকম্পোজিশন, হাইড্রোলিসিস এবং জারণ বিজারণ, অর্থাৎ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। এই 4 রকম পদ্ধতিতে কেমিক্যাল মেথডের সাহায্যে আমরা লায়োফোবিক সল তৈরি করতে পারি। তাহলে প্রথমে দেখে নিই যে চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট, এখানে কি ধরনের উদাহরণ আমাদের কাছে রয়েছে। কলোয়েডাল সলিউশন অফ সার্টেন এলিমেন্টস সাচ অ্যাজ মার্কিউরি অ্যান্ড সালফার। এই যে মার্কারি এবং সালফারের কণাগুলো, এগুলো গ্যাসিয়াস অবস্থায় রয়েছে, অর্থাৎ খুবই ছোট, কলোয়েডীয় রেঞ্জের থেকে অনেক ছোট এই কণাগুলোর আকার। দে আর অবটেইনড বাই পাসিং দেয়ার ভেপার, অর্থাৎ তাদের এই ভেপারটাকে বা গ্যাসীয় অবস্থাটাকে কার মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে না, পাসিং থ্রু কোল্ড ওয়াটার, ঠান্ডা জলের মধ্যে। তাহলে কি হয়, তারা অ্যাগ্লোমেরেট ফর্ম করে। অ্যাগ্লোমেরেট ফর্ম করে মানে তারা ছোট ছোট ক্লাস্টার তৈরি করে, যে ক্লাস্টারগুলো কলোয়েডীয় রেঞ্জের মধ্যে থাকে। এবং টার্মিনোলজিতে, কলোয়েডীয় কেমিস্ট্রির টার্মিনোলজিতে এদেরকে মাইক্রোক্রিস্টাল বলা হয়, কারণ ছোট ছোট ক্রিস্টালের মতোই তারা দেখতে হয়, বা তাদের ধর্মটা ছোট ছোট ক্রিস্টালের মতো হয়, কিন্তু তারা মাইক্রোক্রিস্টাল, কারণ তাদের রেঞ্জটা, সাইজ রেঞ্জটা খুব ছোট। এবারে জলের মধ্যে যে তৈরি হলো, তাদের কিন্তু ধরে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের স্থায়িত্ব বৃদ্ধিকারী পদার্থ বা স্টেবিলাইজিং এজেন্ট বা স্টেবিলাইজার যোগ করতে হয়। তারা কি না, অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, অথবা সোডিয়াম সাইট্রেট হতে পারে, বা এই ধরনের কোনো ইলেকট্রোলাইটিক পদার্থ, যা কিনা যার আয়নগুলোকে তারা অ্যাডজর্ব করবে এবং অ্যাডজর্ব করার পরে পারস্পরিক বিকর্ষণের মাধ্যমে দ্রবণে স্থায়িত্ব লাভ করবে। এই হলো চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট। চলে যাব আমরা পরের পদ্ধতিতে, সেটি হলো এক্সচেঞ্জ অফ সলভেন্ট, অর্থাৎ দ্রাবকের আদান প্রদান। কিভাবে? ধরা যাক 2 রকমের সলভেন্ট আছে। এই 2 রকম সলভেন্টের মধ্যে একটির মধ্যে যাদের সল তৈরি করা হবে তারা সলেবল, এবং অপরটির মধ্যে তারা ইনসলবল। সালফার এবং ফসফরাস তারা অ্যালকোহলের মধ্যে সলেবল, কিন্তু জলের মধ্যে ইনসলবল। এই ক্ষেত্রে যেটা করণীয় তা হলো সালফার অথবা ফসফরাস এদেরকে অ্যালকোহলের মধ্যে ডিজলভ করিয়ে জলের মধ্যে ঢেলে দেওয়া হয়। So therefore in this method, first a solution of sulfur or phosphorus in alcohol is produced and then it is poured into excess of water. Very simple. জলে গেলে তারা কি হবে, একটা এমন মিডিয়ামের মধ্যে যাবে যার মধ্যে কিনা তারা সলিউবল নয়, অর্থাৎ ডিজলভড অবস্থায় তারা ট্রু সলিউশন স্টেটে ছিল। এবার কি হলো, তারা জোড়া লেগে গেল, জোড়া লেগে কলোয়েডীয় রেঞ্জের মধ্যে চলে এলো এবং দ্রবণটি ঘোলাটে হয়ে গেল, অর্থাৎ একটি স্থায়ী কলোয়েডীয় দ্রবণ তৈরি হলো। এইভাবে সলভেন্ট এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে
লায়োফোবিক সল্ট তৈরি করা হয় এবং এটি কন্ডেনসেশন মেথডের এক্সচেঞ্জ অফ সলভেন্ট এই সাব ক্যাটাগরির মধ্যে পড়ে। ফাইনালি চলে যাচ্ছি আমরা কেমিক্যাল মেথডে। কেমিক্যাল মেথড কীরকম না, নানা রকমের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এদেরকে তৈরি করা হয়। অনেক রকম পদ্ধতি আছে, মোট 4 রকমের পদ্ধতি আছে: ডাবল ডিকম্পোজিশন, হাইড্রোলিসিস, অক্সিডেশন এবং রিডাকশন। Salts of arsenic sulfide in water, sulfur in water, etc. are prepared by this method. এইভাবে জলের মধ্যে সালফারের সল অথবা আর্সেনিক সালফাইডের সল প্রস্তুত করা হয়। In the chemical method, the solute particles dissolved in a true solution start getting condensed. অর্থাৎ যা বলেছিলাম কন্ডেনসেশন পদ্ধতি, ঘনীভবন পদ্ধতি। এখানে কি হয় না, সলিউট পার্টিকেলগুলো জোড়া লাগতে শুরু করে, অর্থাৎ তাদের ঘনীভবন শুরু হয়। কিভাবে ঘনীভবন শুরু হয় না, একটি থার্ড সাবস্টেন্স অ্যাড করার পরে, অর্থাৎ তাদের যে দ্রবণ আছে সেখানে কিছু একটা অ্যাড করা হচ্ছে। ধরা যাক আর্সেনিক অক্সাইডের দ্রবণের মধ্যে বা আর্সেনিক হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে আমরা কি চালনা করছি না, H2S গ্যাস চালনা করছি, তাহলে সেটা একটা থার্ড সাবস্টেন্স। তাহলে কলয়েডীয় রেঞ্জ অথবা সাসপেনশন রেঞ্জের মধ্যে আকারযুক্ত কণা তৈরি হয় এবং তারা ডিসপারশন মিডিয়ামের মধ্যে কি হয় না, ডিসপার্সড হয়ে যায়। এই পদ্ধতিতে আমরা তৈরি করব লায়োফোবিক সল, নানা রকম লায়োফোবিক সল। তো এক এক করে এবারে দেখে নেওয়া যাক এই পদ্ধতিগুলির দ্বারা কিভাবে তাদেরকে তৈরি করা যায়। ডাবল ডিকম্পোজিশন মেথড হলো কি, a slow stream of hydrogen sulfide gas is passing through cold solution of arsenious oxide to form an arsenic sulfide salt. তাহলে কি হলো না, আর্সেনিক সালফাইডের সল প্রস্তুত করতে গেলে আর্সেনিক অক্সাইডের দ্রবণের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করতে হবে খুব স্লোলি। এটা আমরা মূলত দেখতে পাই আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। যখন আমরা প্র্যাকটিক্যাল করি, ওয়েট টেস্ট করি, তখন গ্রুপ 2B অ্যানালিসিসের সময় H2S গ্যাস চালনা করে আর্সেনিককে অধক্ষিপ্ত করি। তবে অধক্ষিপ্ত হলেও তারা দ্রবণের মধ্যে কিন্তু তলায় থিতিয়ে যায় না, যেটা হয় তারা দ্রবণের মধ্যে কলয়েডীয় অবস্থায় ভাসমান হয়ে থাকে এবং দ্রবণটা ঘোলাটে হয় এবং তারপর তাকে বিভিন্ন পদ্ধতিতে সেন্ট্রিফিউজ করে অথবা আল্ট্রাফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে আমরা ফিল্টার করে সেটার ফার্দার গ্রুপ অ্যানালিসিস করি। তো এইভাবে যে সলটা তৈরি হচ্ছে আর্সেনিক সালফাইড, এটা ডাবল ডিকম্পোজিশন মেথডের একটি ভালো উদাহরণ। সো দিস ইজ কন্টিনিউড। এখানে একটা জিনিস বলার আছে যে H2S গ্যাসটা কতক্ষণ ধরে চালনা করব। তো হলুদ রঙটা যতটা গাঢ় হয়, ম্যাক্সিমাম যতটা গাঢ় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা H2S গ্যাসটা চালনা করব। দ্বিতীয় পদ্ধতি হলো হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। এক্ষেত্রে আয়রনের সল প্রস্তুত করা হয়। আয়রনের সলের কালারটা লালচে, লালচে ঠিক বলা যায় না, অনেকটা দুধ চা যে হয় তার যে কালার সেরকম কালারের হয়। সেই দুধ চায়ের কালারের আয়রনের সল প্রস্তুত হয় এই পদ্ধতির মাধ্যমে, যেটি কিনা হাইড্রোলিসিস। তো সিম্পলি ফেরিক ক্লোরাইডকে আমরা জাস্ট জল দিয়ে বয়েল করলেই এটা তৈরি হয়। সো দিস মেথড ইজ ইউজড টু প্রিপেয়ার হাইড্রোক্সাইডস অ্যান্ড অক্সাইডস অফ উইকলি ইলেকট্রোপজিটিভ মেটালস। তবে হ্যাঁ, সব মেটালের ক্ষেত্রে কিন্তু হবে না। আমি যদি মনে করি সোডিয়াম হাইড্রোক্সাইডের সল তৈরি করবো, তা তো হয় না, সে তো সলেবল, ভেরি মাচ সলেবল। উইকলি ইলেকট্রোপজিটিভ যারা, যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, টিন এটসেট্রা, এদের হাইড্রোক্সাইড এই পদ্ধতিতে তৈরি করা যায়। A colloidal solution of ferric hydroxide is obtained by boiling a dilute solution of ferric chloride. এখানে এই এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, এটি একটি ভালো উদাহরণ এই পদ্ধতির। এরপর চলে আসে জারণ এবং বিজারণ। প্রথমে জারণ। তো সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ মানে সালফিউরাস অ্যাসিড। এই সালফিউরাস অ্যাসিডের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি, তাহলে সালফারের হলুদ বর্ণের সল তৈরি হয়। তো এটি যেহেতু একটি জারণ পদ্ধতি, জারণ পদ্ধতি এই কারণে সালফারের সল তৈরি করছি, তো সালফার হাইড্রোজেন ত্যাগ করছে, তার মানে সালফারের জারণ হচ্ছে, তাই এটি একটি জারণ পদ্ধতি। একই রকমভাবে যদি বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া হয়, সেক্ষেত্রে তোমার গিয়ে সেটি বিজারণ পদ্ধতি হবে, কেমিক্যাল মেথড বাই রিডাকশন প্রসেস। বাই দিস মেথড সিলভার অর গোল্ড সল, এই পদ্ধতিতে সিলভার এবং গোল্ডের সল প্রস্তুত করা হয়। দে আর প্রডিউসড বাই ট্রিটিং ডাইলিউট সলিউশন অফ সিলভার নাইট্রেট অর অরিক ক্লোরাইড উইথ সুটেবল organic reducing agents like stannous chloride, tannic acid, formaldehyde, hydrogen, etc. অর্থাৎ এই যে সিলভার নাইট্রেট অথবা অরিক ক্লোরাইড এদের দ্রবণ আছে, তো এই দ্রবণের মধ্যে যদি আমরা ট্যানিক অ্যাসিড দিই, তাহলে ট্যানিক অ্যাসিড দিলে তারা সেই নাইট্রেট বেরিয়ে
অথবা ক্লোরাইড থাকলে ক্লোরাইড বেরিয়ে যায় এবং তারা মেটালে রিডিউসড হয়। রিডিউসড হয় এই কারণে তারা পজিটিভ ক্যাটায়ন থাকে, তো ইলেকট্রন তারা যদি কনজিউম করে ডেফিনেটলি তাদের রিডাকশন হচ্ছে এবং ফাইনালি তাদের সল তৈরি হচ্ছে। তো ট্যানিক অ্যাসিডটা খুব কমপ্লিকেটেড একটা জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যানিন থেকে তৈরি হয় এবং এটা একটা পলিফেনল। তার স্ট্রাকচারটা আমি এখানে দিচ্ছি, খুব কমপ্লিকেটেড স্ট্রাকচার। তো দিস ইজ স্ট্রাকচার অফ ট্যানিক অ্যাসিড। এটা তোমাদের দেখানোর দরকার নেই, জাস্ট ফর ইউর কিউরিওসিটি আমি জাস্ট স্ট্রাকচারটা দেখালাম। হোয়াট অ্যাবাউট ট্যানিক অ্যাসিড? ওকে, সো দিস ইজ আ পলিফেনল। তো এই হলো আমাদের কেমিক্যাল মেথডের চতুর্থ পদ্ধতি, অর্থাৎ কন্ডেনসেশন মেথডে মোট 3 রকমের পদ্ধতি আমরা আলোচনা করলাম এবং এই কন্ডেনসেশন মেথডে যে লাস্ট পদ্ধতিটা ছিল কেমিক্যাল মেথড, তার লাস্ট রিডাকশন প্রসেস সেটাও আলোচনা হয়ে গেল। তাহলে আজকের ক্লাসে এতটুকু অবধি থাক, বাকি অংশ আমরা পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। গুড বাই, থ্যাংক ইউ।